ডক্টর মোহাম্মদ ইউনূস, যাতে সাপও না মরে আর লাঠিও না ভাঙে। নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেবকে ভারত আমন্ত্রণ জানানো হয়েছে অজিত দোভালের পক্ষ থেকে, এবং তিনি সেখানে যাচ্ছেন। হুম। ভীষণ এই যে রকম একটা নিরাপত্তা উত্তেজনা। উপদেষ্টার ভারত সফরের সাথে যেটার কথা আপনি বলছিলেন, তার সাথে কি মানে আওয়ামী লীগ সভানেত্রীর কোনো মানে বিষয় আশয়ের কোনো যোগসূত্র আছে কিছু? এবং বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে এগুলো হয়তো বাইরে থেকে আপনারা বুঝতে পারেন যে হুম। সাম্প্রতিক সময় দিল্লিতে এবং ইসলামাবাদে যে বা করাচিতে পাকিস্তানে যে বোমা হামলা হয়েছে, এই বোমা হামলা নিয়ে টোটাল এশিয়া রাজনীতি তোলপাড় হয়ে গেছে। আর একটা পক্ষ যেহেতু এখন ভারত একটা শক্তিশালী অবস্থায় আছে, তারা চাচ্ছে যে এই ঘটনার সঙ্গে বাংলাদেশকে বা ডক্টর ইউনূস সাহেবকে যদি কোনো মতে জড়ানো যায়, এবং তিনি বিশ্বাস করেন যে বাংলাদেশে সব মানুষ তাকে ভালোবাসে, এবং কিছু যারা লোকজন আছে এরা খুবই দুষ্ট প্রকৃতির, আওয়ামী লীগের ফাজিল টাইপের কিছু লোকজন আছে, এরা রাস্তায় নেমে শুধু ফাজলামো করছে। এর জন্য এদেরকে দমন করার জন্য আমার যে কর্মী আছে 32 নম্বর রোডের সামনে যারা থাকে, ক্ষমতা কেন্দ্রিক মানুষের ইলিউশন তৈরি হয়, হ্যালোসিনেশন তৈরি হয়, আর একটা ইংরেজিতে শব্দ আছে ইনসেন। অবশেষে জুলাই সনদ এবং এর বাস্তবায়ন নিয়ে সরকারের সিদ্ধান্ত জানিয়ে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বললেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে ঐক্যবদ্ধ না থাকলে মহা বিপদের সম্মুখীন হবে জাতি। 13ই নভেম্বর ভর দুপুরে জাতিকে কয় নম্বর বিপদ সংকেত দিলেন তিনি? ঘি আমাদের লাগবে এমন অবস্থানে থাকা জামাত এখনো ঘি পেতে কি আঙ্গুল বাঁকা করবে? বিএনপি কি রাজি হবে আসন সমঝোতায়? এদিকে 13ই নভেম্বর লকডাউনে আওয়ামী লীগ কি বার্তা দিল, আর 17ই নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণাকে ঘিরে কি হতে পারে, এমন নানান বিশ্লেষণে যুক্ত হয়েছেন, সময় দিচ্ছেন। আপনার কাছ থেকে শুরু করি, যেটি আসলে এখন সবচেয়ে আলোচিত বিষয়, যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ভাষণ দিলে তিনি যেই বিষয় নিয়ে সিদ্ধান্ত জানাবার কথা ছিল জুলাই সনদ এবং তার বাস্তবায়নের পদ্ধতি, সেটি সম্পর্কে স্পষ্ট করলেন। আপনার কাছে যেটি প্রশ্ন করতে চাই, গন্ডগোল যেটি আসলে মাহমুদুর রহমান মান্না গন্ডগোল পেকেছে বলছিলেন এবং গন্ডগোল পাকিয়েছেন প্রধান উপদেষ্টা, এটা মাহমুদুর রহমান মান্নার ভাষায়, সেই গন্ডগোলটা কি মিটলো, কমলো, নাকি যেমন ছিল তেমনই থাকলো? আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তাদের প্রতিক্রিয়াও পেয়েছি, সব বিবেচনায় যদি আপনি বলেন। আমার দৃষ্টিতে আসলে গন্ডগোল কমেনি, বরং এখানে আরো অনেকগুলো জটিলতা তৈরি হয়েছে। কেন প্রধান উপদেষ্টা এমন একটি ভাষণ দিবেন এবং এই কথাগুলো বলবেন, এটা মোটামুটি আমরা যারা গণমাধ্যমে আছি তারা সবাই জানতাম। ঠিক এইরকম যেটা বলবেন সেটাই উনি করবেন। দ্বিতীয়ত হলো যে ওনার কিচেন ক্যাবিনেট বলতে যাদেরকে বোঝানো হয়, জামাত এবং এনসিপির যারা লোকজন রয়েছেন, তারা আসলে এই মুহূর্তে তার প্রতি খুশি, রাজি, নাকি পলিটিক্স করছে রাস্তায়, মানে বিএনপিকে চাপে রাখার জন্য বা যে কোনো ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপে রাখার জন্য তারা এই কাজগুলো করছে, নাকি কিচেন ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী তারা মাঠ গরম করছে। বিশ্বাস করেন বাংলাদেশের কোনো জ্ঞানী নাই, গুণী নাই এই কথাটা বুঝতে পারে, এরকম একটা অবস্থা। 2 নম্বর, আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা যদি স্বাভাবিক সমীকরণ ধরি তাহলে হি ইজ রাইট। এই মুহূর্তে তার সেভ এক্সিটের জন্য বিএনপির বিকল্প নেই। বিএনপি একমাত্র দল যারা নির্বাচন করতে পারে, নির্বাচনের পর এককভাবে সরকার গঠন করতে পারে, এবং বিএনপির নেতৃত্ব যদি চায় যে বর্তমান সরকারকে তারা সেফ এক্সিট দেবে, সম্মানজনক বিদায় জানাবে, এটা বিএনপির পক্ষে সম্ভব, যেটা অন্য কোনো রাজনৈতিক দল, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করেছিলেন যে হয়তো এনসিপি বা জামাত সম্মিলিতভাবে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে তার জন্য একটা ক্ষমতার সিঁড়ি হতে পারে, বিকল্প পলিটিক্যাল ফোর্স হতে পারে, কিন্তু গত 14 মাসে সেটা আসলে হয়নি। তো এরকম একটা প্রেক্ষাপটে উনি এরকম একটা ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যাতে সাপও না মরে আর লাঠিও না ভাঙে। এটা আগামী আহ ঠিক 7-8 দিন বা 10 দিন না যাওয়া পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে রাজনৈতিক ময়দানটি আসলে কোন পর্যায়ে যাবে। ইতিমধ্যে আপনি জানেন যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেবকে ভারত আমন্ত্রণ জানানো হয়েছে অজিত দোভালের পক্ষ থেকে, এবং তিনি সেখানে যাচ্ছেন। হুম। আবার 17 তারিখে আহ যেটা আওয়ামী লীগ সভানেত্রী তার যে মামলার রায়, এটা 17 তারিখে ঘোষণা হবে, এবং এটা নিয়ে আওয়ামী লীগ ব্যাপক তারা প্রস্তুতি নিচ্ছে। তো সব মিলিয়ে বাংলাদেশে একটা টানটান উত্তেজনা, ভীষণ এই যে রকম একটা নিরাপত্তা উত্তেজনা। উপদেষ্টার ভারত সফরের সাথে যেটার কথা আপনি বলছিলেন, তার সাথে কি মানে আওয়ামী লীগ সভানেত্রীর কোনো মানে বিষয় আশয়ের কোনো যোগসূত্র আছে, কিছু বিষয় আছে বলে জানেন? এখানে মূল ব্যাপার হলো যে এখানে তো পররাষ্ট্র উপদেষ্টাকে না ডেকে আহ, প্রতিরক্ষা উপদেষ্টাকে ডাকা হয়েছে। এর মূল কারণ হলো যে ভারতের ন্যাশনাল সিকিউরিটির কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা অজিত দোভালের সঙ্গে তার যে বৈঠক,
এবং এটা অত্যন্ত সেন্সিটিভ, এই মুহূর্তে এটা বলা যাচ্ছে না। কিন্তু ভারতে যে পত্র পত্রিকায় যে খবরগুলো আসছে এবং বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো হয়তো বাইরে থেকে আপনারা বুঝতে পারেন যে সাম্প্রতিক সময় দিল্লিতে এবং ইসলামাবাদে যে বা করাচিতে পাকিস্তানে যে বোমা হামলা হয়েছে, এই বোমা হামলা নিয়ে টোটাল এশিয়া রাজনীতি তোলপাড় হয়ে গেছে। আর একটা পক্ষ যেহেতু এখন ভারত একটা শক্তিশালী অবস্থায় আছে, তারা চাচ্ছে যে এই ঘটনার সঙ্গে বাংলাদেশকে বা ডক্টর ইউনূস সাহেবকে যদি কোনো মতে জড়ানো যায়, তাহলে নেতিবাচক অর্থেও ভারতের জন্য এটা খুব লাভজনক হবে বার্গেনিং পয়েন্ট অফ ভিউ থেকে। আর যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এখান থেকে নিজেদেরকে আলাদা রাখতে পারেন, তাহলে সেটা হয়তো একটা ভিন্ন প্রেক্ষাপট। যেহেতু একেবারে শুরু হলো এই মুহূর্তে বলা যাচ্ছে না। বাংলাদেশের রাজনীতিটা এরকম যে এভরি ডে, এভরি মোমেন্ট, এভরি আওয়ার একটা একটা নতুন পরিস্থিতি তৈরি হয়ে গেছে। যেমন ধরুন, হাইকোর্টের একেবারে ঈদগাহ, জাতীয় ঈদগাহের সামনে বস্তাবন্ধি একটা লাশ পাওয়া গেল। এখন এই লাশটি কেন হাইকোর্টের সামনে আনা? দেখা গেল যে এক বিচারকের স্ত্রীর প্রসঙ্গ আসছে, তার সন্তানের প্রসঙ্গ আসছে, এবং সেখানে একটা লাশ, বিচারকের সন্তানের লাশ কুটি কুটি করে কেটে একেবারে হাইকোর্টের সামনে রাখা হয়। বিশ্বাস করেন, মানে এটা যে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা থ্রেট যারা করেছে, যদি কোনো ব্যক্তি পর্যায়ে করে থাকে, তাহলে বুঝতে পারেন যে আমাদের সোশ্যাল যে ভ্যালুস গুলো কোন পর্যায়ে চলে গেছে, মানুষের অ্যাঙ্গারটা কোন পর্যায়ে চলে গেছে। যে হয়তো বিচারকের প্রতি ওই যিনি এই অপরাধ করেছেন তার ক্ষোভ এমন পর্যায়ে যে তুমি একজন বিচারক হয়েছে, যাও হাইকোর্ট দেখাই দিলাম তোমাকে। তো এই যে একটা ক্রোধ, এই যে একটা ক্ষোভ, প্রত্যেকটা মানুষকে যার যার অবস্থানে ভিতর সন্তুষ্ট করে তুলছে। জি, মানে এই হচ্ছে তার মানে দেশের ভেতরের একটা পরিস্থিতি আপনি বলছিলেন প্রতি ঘন্টায় ঘন্টায় বদলাচ্ছে। দেশের ভেতরের যেমন পরিস্থিতি আছে, বাইরেরও নানান রকম পরিস্থিতি আছে। আমি মানে সেই পরিস্থিতিগুলো দিয়ে একটু একটু করে কথা বলবার চেষ্টা করব। কিন্তু আমি এটাও একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে মাননীয় প্রধান উপদেষ্টা যে এরকম একটা সমাধান দেবেন, সেটা মোটামুটি বোঝাই যাচ্ছিল। এই যে সমাধানটা বা এই যে তার ভাষণটা যেটি তিনি বললেন, সেটি কি তার নিজের ব্রেন চাইল্ড? এটি কি উপদেষ্টা পরিষদের সাথে আলোচনা করে, আপনি কিচেন ক্যাবিনেট বলছিলেন, সেখানে তাদের আলোচনা, মানে এই ভাষণের আগে বৈঠক হয়েছে, সেই বৈঠকের একটা ফলাফল, নাকি এটা অন্য কোথাও থেকে আসছে, কেউ মানে নাকি ভিন্ন কোথাও থেকে কলকাঠি নাড়া হচ্ছে? আসলে কোত্থেকে আসলো এই যে মানে সমাধানটা, বা নাকি কোনো অন্তরালে কোনো নেগোসিয়েশন ছিল? না, এটা কোনো নেগোসিয়েশন না। এ যাবৎকালে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলেছে, তার প্রায় সব কথাগুলি যদি, কিন্তু, তবে, বটে, তারপরে সেমিকোলন, ডট, এই সমস্ত জিনিস সংযুক্ত থাকে। এখানেও কতগুলো শর্ত যুক্ত করা হয়েছে এই যাকে বলা হয় সনদের সঙ্গে। ইতিমধ্যে আপনারা জানেন যে যেহেতু এটা একটা রাষ্ট্রীয় প্রোটোকল, তাকে যে কোনো একটা ভাষণ বা যে কোনো একটা সিদ্ধান্ত যদি নিতে হয়, তাহলে ওটা ক্যাবিনেট মিটিং এ অ্যাপ্রুভ করতে হয়। তো এই জুলাই সনদের যে বিষয়টি, এটি ক্যাবিনেট মিটিং এ অ্যাপ্রুভ হয়েছে। তারপরে আবার এটা ক্যাবিনেট মিটিং এ যখন অ্যাপ্রুভ হয়, ফাইনাল অ্যাপ্রুভালের জন্য রাষ্ট্রপতির স্বাক্ষর লাগে। এটাকে আবার রাষ্ট্রপতির কাছ থেকে স্বাক্ষর আনা হয়েছে, এবং এই স্বাক্ষরগুলো এনে তারপর উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। এখানে যে হাস্যকর যে বিষয়গুলো হয়ে গেছে, বাংলাদেশের ইতিহাসে জাতির উদ্দেশ্যে ভরা দুপুরে কখনো কেউ ভাষণ দেয়নি। এই সারা জীবনে আমরা রেডিও টেলিভিশন যখন দেখছি, এবং আইয়ুব খানের জামানাতে দেখেছি, হয়তো সন্ধ্যার পরে বা বিকেল বেলা, এরকম সন্ধ্যার পরে সাধারণত রেকর্ডেড থাকে। কিন্তু এরকম ভর দুপুরে, মানে মধ্য গগনে যখন সূর্য মাথার উপরে জল জল করে জ্বলছে, তখন আমাদের যমুনা থেকে এইভাবে একটা ভাষণ আসবে ভর দুপুরে, এটা আমরা আসলে কখনো কল্পনা করিনি। আমরা হয়তো ধরে নিয়েছিলাম যে না জানি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, উনি এমন কিছু বলবেন পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিবেন, জাতিকে তাক লাগিয়ে দিবেন। পরে দেখলাম যে না, উনি সেই কথাগুলি বলেছেন গত এক সপ্তাহ ধরে পত্র পত্রিকা যে ইন্ডিকেট করছিল যে কথাগুলো বলছে, সেগুলো বলেছেন। এর মধ্যে নতুনত্ব আমরা কোনো কিছু দেখিনি। ফলে এটা আপনার যেটা প্রশ্ন করলেন যে এটা ছিল তার যাকে বলে পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত নেওয়া। আর এখন এর পিছনে আমার কাছে মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী, তাদের সবারই যথেষ্ট বুদ্ধি আছে, লেখাপড়া আছে। এত ছোট একটা বিষয়, এটা আবার পরামর্শ করার জন্য বাইরের কোনো লোকজনের বুদ্ধি লাগবে, পরামর্শ লাগবে। আই ডু নট থিংক সো। সবকিছুতে তো বাইরের মানুষের বুদ্ধি লাগছেই, তাই না? মানে বাইরের মানুষ বুদ্ধি টুদ্ধি দিয়ে আবার বাইরে চলে গেছেন। প্রফেসর আলী রিয়াজের কথা বলছি, যদিও তাকে আবার বিশেষ পদমর্যাদায়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপদেষ্টা মর্যাদায় তাকে। আলী রিয়াজ আসলে বাইরের লোক না, উনি আমাদেরই লোক, কিচেন ক্যাবিনেটের লোক। এখন আবার তাকে বিশেষ উপদেষ্টা দেওয়া হলো। বাইরে বলতে আমি বুঝেছি পেন্টাগন, আরো বড় বড় কিছু, ডোনাল্ড ট্রাম্পের বুদ্ধি থাকতে পারে,
হ্যাঁ, তারপরে আরো বড় বড় লোকের বুদ্ধি থাকতে পারে। তা আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, এই বিষয়টায় সিদ্ধান্ত দেওয়া, আলোচনা করার মতো বুদ্ধি শুদ্ধি এই ক্যাবিনেটের প্রত্যেকটা লোকেরই আছে, ইনক্লুডিং মিস্টার আলী রিয়াজ, সবারই আছে। তো তারা সঠিক কাজটাই করেছে। জি, আপনি সঠিক কাজটাই বলছেন। আপনি বলছিলেন যে যে তাক লাগানোর মতো কিছু হয় নাই। কিন্তু মানে আসলে এটা কি মানুষ সাধারণ মানুষ এরকম কিছুই মনে করছে? সাধারণ মানুষ কি মনে করছে এটা আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই। কারণ যখন জুলাই সনদ যেদিন মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করছিলেন তখনও সেদিন তিনি বলছিলেন অবাক কাণ্ড, অভূতপূর্ব ঘটনা, ঐতিহাসিক ঘটনা, এরকম ঘটনা মানে বিশ্ব অবাক তাকিয়ে রয়েছে আমাদের দিকে এবং সে মানে এই ভাষণের সময়ও তিনি বললেন যে বিরাট খবর এটি একটা এবং গা শিউরে ওঠার মতো খবর। এটি হচ্ছে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ঘোষণার দিন তিনি বলছিলেন। মানে এত সব বিশেষণ আমরা দেখছি, আসলে এত অবাক, ঐতিহাসিক, গা শিউরে ওঠার মতো বিষয় মনে হচ্ছে সাধারণ মানুষের কাছে, তা মনে হয় না, সাধারণ মানুষ তো আসলে অবাক বলতে বোঝায় আকাশ থেকে বজ্রপাত, একেবারে আপনার মাথার উপর বিরাট একটা বজ্রপাত হবে, জ্বলে পড়ে আপনি ছারখার হয়ে যাবেন। হঠাৎ করে দেখা গেল সেই কোনো হলিউড সিনেমার মতো, মার্কস যে একটা বিখ্যাত হলিউড সিনেমা আছে তার মতো চোখ দুটো বের হয়ে একদম সামনে চলে আসবে। এতে মানুষ অবাক হয়। আপনার হাঁটু দুটো মুহূর্তের মধ্যে নাই হয়ে গেল, ম্যাজিক্যাল কোনো কিছু দেখতে চায়। কিন্তু এই যে আপনি আমি কথা বলছি বা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলছি, এতে ম্যাজিক্যাল কিছু নেই। এটা সাধারণ একটা অর্ডিনারি, লোকজন বলছে সি, আমরা সারা দুপুরে রোদের সময় বসে আছি, এটা একটা কথা হলো। আর ওদিকে দেখলাম যে সরকারের অনেক কর্তা ব্যক্তি, যাদের সত্য না মিথ্যা জানি না, তাদের বক্তব্য হলো যে এখন এই যে আওয়ামী লীগের যে লকডাউনে লোকজন ঘরে বসে আছে, এটা সত্য নয়। মূলত লোকজন ঘরে বসে আছে, লকডাউন পালন করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ শোনার জন্য। তো ধরে নিলাম যে তার ভাষণ শোনার জন্য ঘরে বসে আছেন, কিন্তু এটার মধ্যে কোনো সারপ্রাইজ ছিল না। এখন সারপ্রাইজটা কি হতে পারবে এই মুহূর্তে? আপনি বাংলাদেশের যারা লোকজন আছে, উনি যদি বলতেন যে আমরা ফেইলার, আমরা পরাজিত হচ্ছি, আপনি আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন আপনারা জনগণ, আমরা এই 14 মাসে কিছুই করতে পারলাম না, অযথা আপনাদের অনেক টাকা পয়সা খরচ করলাম, তারপর আশ্চর্য হতো যে আমি চলে যাচ্ছি, আপনারা বিকল্প লোক দেখেন, আমার আর ভালো লাগছে না, আমি শান্তির মানুষ, এই অশান্তির এই যা কিছু হচ্ছে রাস্তাঘাটে, জ্বালাও পোড়া হচ্ছে, আপনারা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নেন, আমি চলে যাব। তো এই জিনিসগুলো মানুষ মানে মনে করছিল এটা বললে আশ্চর্য হবে, কিন্তু উনি ক্ষমতায় আছে, নির্বাচন করবেন, সবকিছু করবেন, এবং আগের সাথে দৃঢ়তা, তার মুষ্টিবদ্ধ হাত ছিল, মুখে হাসি ছিল, এবং তিনি ন্যূনতম যে রাজপথে যা কিছু হচ্ছে, দেশে যা কিছু হচ্ছে, কোনো বিষয় নিয়ে তিনি চিন্তিত নন। তিনি তার আপন কর্মে তিনি দৃঢ় বিশ্বাসী যে তিনি সঠিক কাজটি করছেন, ভালো কাজটি করছেন, এবং 10 হাতে রাজনীতি, অর্থনীতি, প্রত্যেকটা জিনিস তিনি খেলতে পারছেন, পুরো পরিস্থিতি তার নিয়ন্ত্রণে আছে, এটাই তার অভিব্যক্তিতে মনে হয়েছে। এবং তিনি বিশ্বাস করেন যে বাংলাদেশে সব মানুষ তাকে ভালোবাসে। এবং কিছু যারা লোকজন আছে এরা খুবই দুষ্ট প্রকৃতির, আওয়ামী লীগের ফাজিল টাইপের কিছু লোকজন আছে, এরা রাস্তায় নেমে শুধু ফাজলামো করছে। এর জন্য এদেরকে দমন করার জন্য আমার যে কর্মী আছে 32 নম্বর রোডের সামনে যারা থাকে, বা আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে যারা আওয়ামী লীগ অফিসে আগুন ঠাগুন দিচ্ছে বা ভাঙচুর করছে, এরাই যথেষ্ট। এখানে আসলে এই দুষ্ট লোকদের, ফাজিল লোকদেরকে দমন করার জন্য রাষ্ট্রীয় কোনো বাহিনীর দরকার নেই। তো এই বিশ্বাসটা আমার কাছে, তার কাছে মনে হচ্ছে খুবই প্রবল তার মধ্যে এই বিশ্বাসটা। এবং তিনি তার আপন কর্মে, এবং আপনি যদি ক্ষমতার কেন্দ্রিক, ক্ষমতা কেন্দ্রিক মানুষের ইলিউশন তৈরি হয়, হ্যালোসিনেশন তৈরি হয়, আর একটা ইংরেজিতে শব্দ আছে ইনসেইন, INSANE, ইনসেইন। এই শব্দগুলোর অর্থ আপনি যারা আপনার দর্শক নিশ্চয়ই তারা বুঝেন। যখনই ক্ষমতায় যায় এই শব্দগুলো একটা মানুষকে মানে কি বলবো, মৌমাছির মতো আঁকড়ে ধরে, যে আপনি এটা করেন, এটা করেন, এটা করেন। তো এখানে বেগম জিয়া বলেন, ওখানে যারা যারা ছিলেন, খুব অল্প লোকই এই 3টি বিষয় থেকে, আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার পরে যারাই ক্ষমতায় গেছেন, এই 3টি রোগ, ইনসেইন, হ্যালোসিনেশন এবং ইলিউশন, এই 3টি রোগের কবলমুক্ত হতে পেরেছেন খুব অল্প মানুষ, এবং খুব অল্প সময়ের জন্য। বেশিরভাগ সময় মনে হয় ওরে বাবা, আমাকে এভাবে দোতলা সেলুট দিচ্ছে, গার্ড সাবধান, আমি কি আর আছি? তারপর সেখানে যখনই হুকুম দেওয়া হচ্ছে, আসলে রাজা বাদশাদের ঘটনা কি, 5000 বছর আগেও রাজার যে দাপট ছিল, এখনো সেই দাপটই আছে। এখন মার্সিডিজ বেঞ্জ, বুলেট প্রুফ গাড়ি, আর তখন সুন্দর ঘোড়া ছিল, হাতি ছিল। আগে তার মানে যে রোগটা লোকগুলো, আসলে মানুষের না, রোগটা হচ্ছে ক্ষমতার। ক্ষমতার জি, ক্ষমতার একটা রোগ। তো সেই জিনিসগুলো এখন ভদ্রলোক যেহেতু ওখানে আছেন, আর ওনার তো যথেষ্ট মানুষ যখন বয়স হয়, আপনি দেখেছেন যে অতি সম্প্রতি
বিশ্বের সবচেয়ে যে বার্কলেসের যে প্রধান প্রধান নির্বাহী, তিনি রিটায়ার্ড করেছেন এট দ্য এজ অফ 91 বা 93। তো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তো তিনি বলছেন যে আমার আসলে বয়স হয়ে গেছে, আমি এখন আগের মতো শুনতে পাচ্ছি না, সবকিছু আমার হিয়ারিং পাওয়ার নেই। তারপরে কোন একটা বিষয় সিদ্ধান্ত, মানে আমি শোনার পরে যে আমি সিদ্ধান্ত নেব, তো এটা আমি পারছি না। ফলে এখানে তরুণ রক্ত দরকার, বয়স আমার জন্য একটা বিরাট বাধা হয়ে গেছে। আমি বার্কলেক্সের মতো এত বড় একটা প্রতিষ্ঠান, কোটি কোটি মানুষের $1 ট্রিলিয়ন যে বিনিয়োগ, এটা আমি এখানে অনিরাপদ রাখতে পারি। এটা উনি বুঝতে পেরে এখান থেকে সরে গেছেন। কিন্তু উনি যদি ক্ষমতায় থাকতেন, ডোনাল্ড ট্রাম্পের জায়গায় থাকতেন, উনাকে ব্রাশ ফায়ার করলেও তিনি সেখান থেকে যেতেন। সব লোকজন বলতেন যে 99 কি স্যার, আপনার যদি 299 বছর হয় আপনি এখানে থাকতে পারবেন, কি বলেন, কত রাজা বাসা অতীতে 200 বছর রাজত্ব করেছে। আল্লাহ আপনার জন্য একটা বিশেষ ডিও লেটার পাঠিয়ে দেবেন যেন আজরাইল আপনাকে 200 বছর পরে আসে। এই ধরনের কথাবার্তা সেখানে ক্ষমতার কেন্দ্রে বলা হয়। এবং মানুষ, আপনি চিন্তা করেন যে পৃথিবীর সবচেয়ে সর্বকালের সেরা একজন সম্রাট, নাম হলো শি ওয়ান-টি, তাকে বলা হয় ফার্স্ট এম্পারার অফ চায়না। তো তাকে বোঝানো হয়েছে যে আপনি মরে যাওয়ার পরে যদি 5000 আর্মি এই মাটি দিয়ে তৈরি করে সেই আর্মিগুলো আপনার কবরের চারিদিকে রাখেন, টেরাকাটা আর্মি, তাহলে কোনো মানে মৃত্যুর পরে যে দানব আসে শাস্তি দেওয়ার জন্য কেউ আপনার কাছে আসতে পারবে। অ্যাকর্ডিংলি সে কিন্তু সেই 5000 আর্মি তৈরি করেছে। আর্মি তৈরি করে সেই তার কবরের চারিপাশে সেই আর্মি মোতায়েন করে তারপরে শেষে বলছে আমি মরে গেলে ওই আর্মির মধ্যে আমাকে রেখো। এই হলো ক্ষমতার ইলুয়েশন, যাকে বলে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল এম্পারার। যে মানে একদম আপনার পুরো বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছে যে বাকি আমাদের শাসকদের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসও ইলিউশন, ইনস্যানিটি, হ্যালুসিনেশন এগুলোতে এখন ভুগছেন। কিন্তু তিনি যে বলি নিশা ভদ্র মানুষ, সে যে বলছেন আমি এটা বলছি না, আমি বলছি যে তার চারিদিকে এই জিনিসগুলো আছে। আর এখন আপনি শারমিন যদি ওখানে থাকতেন, তারুণ্যের কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যত থাকতো, আপনার একই মানুষ যদি আপনার বুড়া হয়ে যান, 91 বছর হয়ে যায়, আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না। আমি শুধু মেডিকেল সায়েন্সের কথাগুলো তার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে এই রোগগুলো বেশি ঘায়েল করতে পারে, আক্রমণ করতে পারে, করেছে কিনা আমি আক্রমণ। এখন ধরেন যেই ঘোষণা আসলো, মানে আমরা আগেই তো জানতাম যে জামাতে ইসলামী বলেছিল যমুনা ঘেরাও কর্মসূচি, তারা ঢাকার চিত্র বদলে দেবে, ভিন্ন হবে, এরকম বলেছিল। 11 তারিখ একটা হুঁশিয়ারি ছিল। তারপর আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আছে, ঘি তাদের লাগবে, আঙ্গুল বাঁকানোর হুঁশিয়ারি, হাঙ্কি পাঙ্কি, নো হাঙ্কি পাঙ্কি, এরকম মানে বক্তব্য ছিল। তাওয়া গরম করা হচ্ছে এরকম, মানে সেই তাওয়া গরম কি এখন হয়েছে, বা ঘি কি তাদের আদায় হয়েছে? তারা কি এখন মেনে নেবে, নাকি সামনে ওই যে আরো কঠোর আন্দোলন বা আঙ্গুল বাঁকা করার কর্মসূচি তাদের থাকবে? কি মনে হয়? তারা আঙ্গুল ঠাঙ্গুল সবই বাঁকা করবে 17 তারিখের পরে। একটা পুরো নেশন, যেটা হলো যে শেখ হাসিনার যে রায় হবে, সেই রায় নিয়ে আওয়ামী লীগ ব্যস্ত, তারপরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা ব্যস্ত, গুপ্ত দল ব্যস্ত, পর্দার আড়ালে নানা রকম কর্মকাণ্ড হচ্ছে, সেগুলো নিয়ে সারা দেশ তটস্থ। ফলে এই মুহূর্তে আসলে আঙ্গুল বাঁকা করার মতো সময়ও তাদের নেই, আর সম্ভাবনা, আর ঘি তো নাই এই মুহূর্তে। তারপরে যখন 17 তারিখের এই পরিস্থিতি সামাল দেওয়া গেলে 18 তারিখ থেকে তারা এই যে চিরাচরিত যে রাজনীতির যে খেলাগুলো, সেই খেলাগুলো তারা খেলবেন। এখন সবারই একটা কমন শত্রু হয়ে গেছে আওয়ামী লীগ। এই 17-18 তারিখ পর্যন্ত আওয়ামী লীগ আসলে এই যে লকডাউন যে কর্মসূচি, সেই কর্মসূচির পর আওয়ামী লীগ তো ভীষণ রকম আনন্দিত যে মাই গড এরকম একটা হবে, তারা আশাই করতে পারেনি। তো ফলে তাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে, প্রচন্ড আত্মবিশ্বাস বেড়ে গেছে। ফলে তারা যে আগামী 3-4 দিন কি করবে, এটা নিয়ে মূলত জামাত, এনসিপি, বিএনপি, ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যারা কর্তা ব্যক্তি, তারা সেটা নিয়ে ব্যস্ত থাকবে। এই সময় তো আসলে ঘিয়ে ঠিয়ের দিকে যাবে না, আঙ্গুল বাঁকার দিকে যাবে না, আমার যেটা মনে হচ্ছে। তো তাহলে একটু এই কর্মসূচির দিকে আসি, যে 13ই নভেম্বর আপনি বলছিলেন যে আওয়ামী লীগ তো মহা খুশি, কিন্তু ধরেন গত বছরের 10ই নভেম্বর তাদের একটা কর্মসূচি ছিল 0 পয়েন্টে, গুলিস্তানের 0 পয়েন্টে। তারপরে ধরেন ফেব্রুয়ারি মাসে, এই বছরের ফেব্রুয়ারি মাসে তাদের হরতাল ছিল, অবরোধ কর্মসূচি ছিল, যেখানে আসলে কোনো রকম ছাপ বা প্রভাব জনজীবনে পড়ে নাই। কিন্তু এই যে 13 তারিখের লকডাউন, ঢাকা বেশ ফাঁকাই ছিল, যানবাহন চলে নাই, মানুষজন ঘর থেকে বের হয় নাই, অনেক পরিস্থিতি আসলে এমন হলো কেন? গত বছর যা সম্ভব হলো না, এখন এসে কি হয়ে গেল সেটা সম্ভব হয়ে গেল। গত বছর আমরা জানতাম পুলিশ আরও তখন তাদের মনোবল একদম খারাপ, একদম কাজ করছে না পুলিশ, সেখান থেকে একটু একটু নাকি মনোবল এখন বেড়েছে পুলিশের। তাহলে এখন এসে এই অবস্থা হলো কেন? এখন মূল কারণ হলো এখানে 4-5টি কারণ। 1 নম্বর কারণ হলো যে এই আন্দোলনের যারা বিপ্লবী বলে পরিচয় দিচ্ছেন, জুলাই আগস্ট বিপ্লবী, তাদের গত বছর যে সততা ছিল,
ন্যায়পরায়ণতা ছিল এবং তাদের মধ্যে যে পিউরিটি ছিল, বিশুদ্ধতা ছিল, সেটা এই সময়টাতে নেই। দুই নম্বর হলো তাদের অনেকের রেপুটেশন, কলঙ্ক অনেককে তাড়া করেছে, অনেকের সাহস নষ্ট হয়ে গেছে। এবং আপনি দেখেছেন যে বেশ কিছু ভিডিওতে দৌড়াদৌড়ির বিভিন্ন মানে ভিডিও চিত্র ভাইরাল হয়ে গেছে অনেক লোকের, সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এরপর হলো যে গত 14 মাসে সরকারের যে ব্যর্থতা, এই ব্যর্থতাগুলো লোকজন মানে খুব বেশি কগনিজেন্সে এনেছে। আর সরকার যে সফলতার কথা বলছে, এগুলো সব মানে টেকনিক্যাল শব্দ, যেমন ব্যাংকগুলো ভালো হয়েছে, অর্থনৈতিক ভালো হয়েছে, সরকার বলছে। কিন্তু জনজীবনে তারা গিয়ে দেখছে যে 1 কেজি গরুর মাংস তারা কিনতে পারছে, বাজার খালি, পণ্য সামগ্রী পড়ে আছে, ফ্রিজ হয়ে আছে, মানুষ কিনতে পারছে। চাকরি, প্রায় 50 লাখ লোক চাকরি হারিয়েছে। শিল্প কলকারখানা, একমাত্র বিডিএম এর তথ্য অনুযায়ী সেখানে কয়েক লাখ লোক বেকার হয়েছে। তো এই জিনিসগুলো তো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের হৃদয়ে একটা অস্থিরতা তৈরি করেছে। এখন সেই অস্থিরতার সঙ্গে সরকারের যে ভালো কর্মকাণ্ড, এই ভালো কর্মকাণ্ড এগুলো মানুষ গ্রহণ করছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে মানুষের স্বাভাবিক চরিত্র, মানুষ অতীতকে ভুলে যায়, মানুষ বর্তমানকে নিয়ে থাকতে চায়, আর ভবিষ্যৎকে নিয়ে স্বপ্ন দেখতে চায়। এটা হলো মানুষের অবস্থা। অতীতে আপনাকে অনেকে অনেক ভালো কাজ করেছে, এটা মানুষ মনে রাখে না। তারপর আপনার সাথে খুব খারাপ আচরণ করেছে, সেটাও মানুষ মনে রাখতে চায়। মানুষ সবসময় বর্তমানকে নিয়ে ব্যস্ত হয়। এখন বর্তমানে যা কিছু হচ্ছে এই মুহূর্তে, এভরিডে, সেটা মানে আওয়ামী লীগকে স্মরণ করা, তাকে ঘৃণা প্রদর্শন করা, তারপর সে আগের মতো দল বেঁধে 32 নম্বর ভাঙা, গোপালগঞ্জে চলে গিয়ে সেই বাড়ি মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া, এই জিনিসগুলো জনগণের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। এটাও যে চরিত্রের কারণে হতে পারে। দ্বিতীয় কারণ হলো যে সরকার ভালো করতে পারেনি, এই জন্য তারা মনে করছে যেই লাউ সেই কুদু, আগিতে হলো আমরা কি পেলাম ইত্যাদি বিভিন্ন কথাবার্তা। তারপরে আরো হতে পারে সেটা হলো যে মানুষ তো সেটা হলো যে অতীতে রোমন্থন করে। আপনি একটা জিনিস বললেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তো সমস্ত মানুষের স্বপ্নের রাজপুরুষ, আমরা থেকে কামনা করেছি। একটা নারী যেভাবে এখন এই পৃথিবীর সবচেয়ে সুন্দরতম পুরুষকে কল্পনা করে, একটা পুরুষ যেভাবে সুন্দরতম নারীকে কল্পনা করে, রাজনীতির অঙ্গনে আমরা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওভাবে কল্পনা করেছি যে এই রাজনীতির অঙ্গনে যারা বিএনপি আওয়ামী লীগ আছে এরা ভালো না, লেখাপড়া জানে না, এদের কোনো নোবেল পুরস্কার নেই, তারপর শেষে এরা ইংরেজিতে কথাই বলতে পারে না, বরিশালের আঞ্চলিক ভাষা ইংরেজি বলে, এটা দিয়ে আমাদের দেশ চলবে না, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস লাগবে। তো যাই হোক, তিনি সেটা আসছেন। এখন টম ক্রুজ বা অ্যাঞ্জেলিনা জলিকে নিয়ে আপনি যতই স্ক্রিনে আবেগপ্রবণ থাকেন, কাছে পাওয়ার পরে 1 বছর পরে আপনার সেই আগ্রহটা থাকবে না। তো সেই কারণে আসলে আমরা এরকম একটা আকাশের মহাতারকা পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পরে যেহেতু আমরা যে ন্যাশন হিসেবে অতটা কৃতজ্ঞ না, এতটা কৃতজ্ঞ না, আমরা প্রতিটা মুহূর্তে অস্থির হয়ে থাকি। আমাদের এখানে মশা আছে, মাছি আছে। আপনি প্রকৃতি আমাদেরকে 1 মিনিট বসতে দেন, আপনি বসে আছেন, গালের পর একটা মাছি এসে বসলো, একটা মশা এসে বসলো, বসে আছে, দেখবেন কোথা থেকে একটা জোক চলে আসছে। প্রকৃতি ইটসেলফ আপনাকে খুব ব্যস্ত রাখে। তো এই কারণে আমরা এখন এত ব্যস্ত ছোটখাটো বিষয় নিয়ে, কলার দাম কেন বাড়লো, সবজি কলার রং ভালো হচ্ছে না, তারপর শেষে ইলিশ মাছের এবার কি হলো, দাম বেড়ে গেল, চাঁদপুরে না গিয়ে ইলিশ মাছ কেন রাজশাহীতে চলে গেল, এগুলো আমরা বিতর্ক করছি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে আমাদের জন্য তার জীবন যৌবন সবকিছু শেষ করে দিয়েছেন, এটা কৃতজ্ঞতা সহকারে বিচার বিশ্লেষণ করে বোঝার মতো, কৃতজ্ঞ থাকার মতো। এই জাতির যে কবে নেশা হবে। জীবন শেষ করে দিচ্ছেন এরকমটা কেন বলছেন? আপনার জীবন যৌবন শেষ করতে যে তার সারা জীবনের অর্জন, এখন তার বয়স 88। এখন তার সারা জীবনের অর্জন কি? সে অর্জন হলো সে একজন মহামানব। এখন ক্ষমতায় বসার পরে সবাই বলছে সে মহামানব না, সে অতি মানব না, সাধারণ মানব না, আরো কিছু বাজে কথা বলার চেষ্টা করছে। তাহলে তার এই যে যৌবনের অর্জন শেষ হয়ে গেল না? এখন তার সারা জীবনের অর্জন গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন। এখন সেই যে দুষ্কৃতকারীরা, বাজে লোকেরা তাদের এই প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ চালাচ্ছে, এটা বিশ্বাস করে না। আপনার যদি হয়তো আপনার কেমন লাগতো? আপনার গ্রামের একটা ছোট বাড়িতে যদি আপনার একটা আমড়া গাছের একটা ঢিল মারে, আপনি আমেরিকাতে বসে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না যে এটা যাত্রী হলো। সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে স্বপ্ন, প্রেম, ভালোবাসা, সেটা তো গ্রামীণ ফোন দিয়ে এবং গ্রামীণ ব্যাংক দিয়ে। সেখানে যদি কেউ আঙ্গুল তুলে তাকায়, চোখ বাঁকা করে, একটা ঢিল ছুঁড়ে, আপনি বুঝেন এই ভদ্রলোকের সারা জীবন অর্জনটা নষ্ট হয়ে গেল না? তার মানে তো খুব কষ্ট, ভীষণ রকম কষ্ট। তিনি হয়তো আপনার আমার মতো হাও মাও করে কান্নাকাটি করতে পারছেন না, গড়াগড়ি করতে পারছেন, শেখ হাসিনার মতো গালাগালি করতে পারছেন না, তারেক রহমান সাহেবের মতো হুমকি দিতে পারছেন না। কিন্তু তার তো অন্তর মানে ছারকার হয়ে যাচ্ছে যে তিনি এখন ইলেকশন হলে ক্ষমতায় আসবে বিএনপি। কিন্তু এটি কি ধরনের ঘটনা? তিনি কি করেছেন যে কারণে তার গ্রামীণ ব্যাংকে এভাবে আক্রমণ হবে? কিন্তু কিছুই করেনি। তোমরা যদি পারো বিএনপির বিরুদ্ধে লড়াই করো, বিএনপিকে যদি ডিস্টার্ব করতেছে জামাত, এনসিপি, তোমরা তাদের সাথে করো। আমি নিরীহ মানুষ, আমি এখানে আছি, আমি আলী রিয়া সাহেব, আমরা কত ভালো মানুষ,
আমরা আমেরিকা থেকে বিশ্বের সমস্ত ভালো ভালো জায়গা থেকে সবকিছু ছেড়ে তোমাদের সেবা করতে আসছি, আর তোমরা এত অকৃতজ্ঞ আমাদের একেবারে পুরো মানচিত্র পাল্টে দেওয়ার জন্য, মানে শরীরের মানচিত্র পাল্টে দেওয়ার জন্য তোমরা হাতে তেল লাগিয়ে নিষ্পিস করছো। তো এই জিনিসগুলো উনি তো একেবারে যাকে বলা হয় যে বুঝতে পারেন সবকিছু। মানুষের মধ্যে ক্রোধ আছে, ক্ষোভ আছে, এবং মানুষের মধ্যে যে বাঙালির যে চরিত্র, জিঘাংসা, প্রতিহিংসা, ঈর্ষা, এগুলো মানুষ শুধুমাত্র এই কারণে মানুষ কি করে, মানে এগুলো সারা বুঝতে পারে। বুঝতে পারার কারণে তার ওই জায়গাটাতে তিনি চিন্তা করেন যে আমি কি করলাম, আগেই তো ভালো ছিলাম। তিনি চিন্তা করে যে শেখ হাসিনা মাঝে মধ্যে আদালতে নিত, যাইতাম, উপরে থেকে নেমে নিচে দাঁড়িয়ে সুন্দর একটা সংবাদ সম্মেলন করতাম, সারা দেশের মানুষ তালি বাজাতো, আমাকে সমর্থন জানাতো, এটার একটা আলাদা শান্তি ছিল। কিন্তু এখন অশান্তির মধ্যে পড়লাম যে জনগণ এখন আমাকে সমর্থন জানাচ্ছে। এই জন্য বললাম তার জীবন যৌবন সব শেষ হওয়ার মতো অবস্থা। আর মানে আপনি প্রফেসর আলী রিয়াজের কথা বলছেন, তারা ভালো মানুষ, তারা বাইরে থেকে এসে দেশের জন্য কাজ করছেন। তিনি এই যে যখন রাজনৈতিক দলগুলো তাদের দেওয়া পদ্ধতি ঐকমত্য কমিশনের সিদ্ধান্তর পরে যেই দান্তিক অবস্থানে চলে গেল, সেই মুহূর্তে তিনি চলে গেলেন, দেশ ছেড়ে চলে গেলেন, তিনি আমেরিকায় আসলেন, এবং এবং এখন আবার তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে উপদেষ্টা পদমর্যাদায় তাকে তাকে তার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটিকে আপনি কিভাবে দেখছেন? না, আপনারা আলী রিয়াজ সাহেবকে তো জেনারেল ম্যান হিসেবে ধরতে পারেন। তাকে আমাদের বাংলাদেশের লোকজন সবাই বলছেন তিনি আমেরিকার লোক, ডোনাল্ড ট্রাম্পের লোক, হোয়াইট হাউসের লোক, পেন্টাগনের লোক। তো তিনি এত বড় একটা কাজকর্ম করলেন যে আমেরিকা, মানে তার তো আমেরিকা যাওয়ার কোনো বাধা নেই, এবং তিনি সেখানে যাবেন এটা জেনে শুনেই তো আমরা তার কাছে গেছি। এখন তিনি আমেরিকা গেছেন, তার নিঃশ্বাস নেওয়ার দরকার ছিল, প্রশ্বাস নেওয়ার দরকার ছিল, বুদ্ধি, পরামর্শ, এনার্জি, এবং তিনি যে কাজগুলো কর্ম করেছেন, তার নিয়োগকর্তা যদি আমেরিকা হয়, তাহলে তো তাদের কাছে আসলে প্র্যাকটিক্যালি কথাগুলো বলতে হবে, এবং তিনি সাকসেসফুল। তিনি তার নিয়োগকর্তাদের নিকট শতভাগ সফল একজন মানুষ। তা না হলে তিনি এই আমেরিকা থেকে আবার তিনি ফেরত আসলেন কেন, যেখানে আমরা বাঙালি যারা লোকজন আছে তার সমালোচনা করছি, আমাদের ক্রোধ, কাম সবকিছু একেবারে আলী রিয়াজের উপর উগড়ে দেওয়ার চেষ্টা করছি। তো সেখানে তিনি আবার সদল বলে আমেরিকা থেকে ফিরে আসবেন, এত চারটিখানি কথা। তার পিছনে নিঃসন্দেহে একটা বৃহৎ শক্তি কাজ করছে, সুপার পাওয়ার, ন্যাচারাল পাওয়ার কাজ করছে। তো তিনি যদি সফল না হতেন, আপনার আমার বুদ্ধি, আমাদের তো সেই বিসিকলা মাকড়া বুদ্ধি বাংলাদেশে, কিন্তু আলী রিয়াজের যারা প্রমোটার তারা তো বিসিকলা চিনে না। তারা এটা আপনি বললেই বলবো যে হোয়াট কাইন্ড অফ ব্যানানা, এটা বুঝে না। পেন্টাগনকে আপনি সারাদিন চেষ্টা করে এটা বিসিকলা বোঝাতে পারবেন না। তো সেই যে পেন্টাগনের যে বুদ্ধি, তারা তো আলী রিয়াজকে মনে করছে পারফেক্ট, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখনো মনে করছে পারফেক্ট। যদি পারফেক্ট না হতো তাহলে আবার নতুন করে বন্ধনটা তৈরি হতো না। আগে ছিল টেম্পোরারি, এখন পার্মানেন্টলি তাকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলো। এবং এটা একটা সাধারণ মানুষও বুঝতে পারে যে যদি সরকারের আয়ুষ্কাল মাত্র 1 মাস হতো, মানে ডিসেম্বর মাসে তফসিল ঘোষণা করার পরে, তাহলে তো আসলে সরকারের কোনো কাজ নেই। যে এই মুহূর্তে 15 তারিখে যদি ডিসেম্বর হয়ে যায়, পুরো কাজটা চলে যাবে হলো নির্বাচন, ইলেকশন কমিশনের অধীন। সরকার শুধু ডে টু ডু ওয়ার্ক করবে। তো এখন সত্যিকার অর্থে সরকারের যে কাজ আছে, এই নভেম্বরের চলমান সময় থেকে তফসিল ঘোষণা পর্যন্ত হাইয়েস্ট 1 মাস। এরপরে শিডিউল ঘোষণা করবে, নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে। বিএনপি তো আলী রিয়াজকে তুয়াস্ত তদবির করবে না, তো তুয়াস্ত তদবির করবে না, বরং উল্টে ফেলে তার বিরুদ্ধে বিএনপি যদি রাগ হয়ে যায়, তারা ম্যানি রিজন। তো সেখানে সেই আলী রিয়াজ এই শেষ সময়টাতে 1 মাসের জন্য আমেরিকা থেকে আবার এখানে আসবেন, আই ডু নট থিঙ্ক সো। আমার সিক্স সেন্স এটা বলছে না। তিনি আরো বৃহত্তর অর্থে জাতিকে সেবা করতে চান, জাতিকে নতুন দিক নির্দেশনা দিতে চান, জাতিকে আরো মানে যাকে বলা হয় প্রগতির দিকে, উন্নয়নের দিকে তিনি ধাবিত করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে। এটাই মনে হচ্ছে। আদারওয়াইজ অনলি ফর 1 মাস, 1 মাসের জন্য তিনি আবার বিশেষ সহকারী হবেন, এটার জন্য প্রজ্ঞাপন জারি, এটা নিয়ে বিভিন্ন সমালোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে নেতিবাচক, তিনি আসতেন না। আর আমাদের দেশের মানুষ তো আসলে এরকম অনেক লোক আছে বাংলাদেশে, হয়তো রাজা বাদশাহ আমির ওমরা, কিন্তু আমেরিকা থেকে ট্যাক্সি চালাচ্ছে। তারা মনে করছে একটা সিভিল সোসাইটি ভালো, একটা ল অ্যান্ড অর্ডার আছে, ইকোনমি ভালো আছে, সেখানে থাকলে ভালো। প্লাস বাংলাদেশে যারা কোনো কারণে বিতর্কিত হয়ে পড়েন, তারা আমেরিকা কি মনে করেন সেফেস্ট প্লেস, পৃথিবীর সবচেয়ে নিরাপদ একটি জায়গা। তো তিনি সেখানে নিরাপদে যেতে পেরেছেন, আবার সেখান থেকে তিনি আবার ফেরতে আসছে। ইট মিনস আমেরিকার চাইতে এখন বাংলাদেশ তার কাছে অধিকতর গুরুত্বপূর্ণ, অধিকতর নিরাপদ, এবং প্রেম এবং ভালোবাসার মানে অভয়ারণ্য মনে হচ্ছে। এখানে তিনি সবকিছু করতে পারবেন। তাহলে আপনি বলছেন যে তার পেন্টাগন বা আমেরিকার নিয়োগকৃত, তিনি যেহেতু আমেরিকার নাগরিক,
আমাকে মানে দায়ী করবেন না, আমি আপনার মতো বিদেশে থাকি, বাংলাদেশে থাকি। হ্যাঁ। আমি যেটা বলছি যে সাধারণ মানুষ আলী রিয়াজ সাহেবকে মনে করেন তার পিছনে এরকম একটা বড় শক্তি আছে, মানে এটা একটা বিশ্বাস, একটা অনুভূতি, এটার কোনো লিগ্যাল ভিত্তি নেই। কিন্তু আমি যখন বলবো যে হ্যাঁ তিনি কাজের লোক, তখন বলবো তোমার হাতে প্রমাণ কি আছে? আমি বললাম যে আমার কাছে মনে হয়েছে আপনি সেখান থেকে আসছেন, আমেরিকা থেকে আসছেন, একটা প্রফেসর মানুষ, আমরা তো অনেকে আমেরিকা সব জায়গাতে আছি, আমাদের কিন্তু এইভাবে কেউ পাত্তা দেয় না, আপনাকে যেহেতু পাত্তা দিচ্ছে নিঃসন্দেহে আপনার কাছে বিশেষ কোনো ক্ষমতা আছে, এটা স্বাভাবিক, এটা অলৌকিক ক্ষমতা আছে, নাইলে এবং আপনাকে। তিনি, আপনার কি মনে হচ্ছে যে আমেরিকার ইন্টারেস্ট কোনোভাবে সার্ভড হচ্ছে? আমেরিকার ইন্টারেস্ট এত বড় পর্যায়ে, সেটা তো নিঃসন্দেহে কিছু একটা আছে, নিঃসন্দেহে কিছু একটা আছে, বিকজ আমাদের এখানে বার্মা অ্যাক্টের কথা আমরা শুনতে পারছি, চট্টগ্রাম বন্দরের কথা শুনতে পাচ্ছি, এবং বন্দর কেন্দ্র করে বন্দরের যে এক্সিস্টিং টার্মিনাল গুলো আছে সেই টার্মিনাল গুলো ডিপি ওয়ার্ল্ড নামে একটি প্রতিষ্ঠান, যে বেসিক্যালি আমেরিকান কোম্পানি, তাদেরকে দেওয়া হবে। আবার নতুন একটা টার্মিনাল করা হবে, ইট ইজ অলমোস্ট $900 মিলিয়ন, বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি এপি মলার গ্রুপ, যেটা মার্কস লাইন, তো তারা আবার আলাদা একটা টার্মিনাল করছে, ফলে চট্টগ্রামকে কেন্দ্র করে মহাযজ্ঞ হচ্ছে, মহাযজ্ঞ হচ্ছে। তো কাজেই এখানে তো আমেরিকা তাদের ইতিহাস, কিন্তু এখানে কিন্তু নানান পলিটিক্যাল দল বা বিভিন্ন সংগঠনের আপত্তির জায়গা ছিল এই টার্মিনালে বিদেশিদের তত্ত্বাবধানে দেওয়া নিয়ে, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা এই ভাষণেও বললেন, এই ভাষণেও তিনি উল্লেখ করেছেন আগামী সপ্তাহে এই চুক্তিটি স্বাক্ষরিত হতে যাচ্ছে ইউরোপিয়ান একটা কোম্পানি ডেনমার্ক ভিত্তিক, আপনি যে বললেন সেই কোম্পানিটির সাথে চুক্তি হতে যাচ্ছে লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্পে। এটি তিনি বলেছিলেন জুলাই সনদ যেদিন ঘোষণা করেন স্বাক্ষরিত হয় সেদিনও তিনি বলেছিলেন। মানে এটি এত আপত্তির মধ্যে এত বেশি গুরুত্ব কি এ কারণেই পাচ্ছে যে এটি অন্য কোনো দেশের উদ্দেশ্য সার্ভ করছে? মানে কেন পাচ্ছে এক, এবং রাজনৈতিক দলগুলো এই সব বিষয় নিয়ে ব্যস্ত, মানে গণভোট, নির্বাচন, যার কারণে কি এটি একটু তাদের আলোচনা থেকে আড়ালে পড়ছে নাকি? মূলত আমাদের দেশের যে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে তাদের 99% লোক এই ডিপি ওয়ার্ল্ড, তারপরে যাকে বলা হয় চট্টগ্রাম বন্দর, এপি মলার গ্রুপের ইনভেস্টমেন্ট, আমেরিকান ডিপ স্টেট পলিসি, তারপর যাকে বলা হয় বার্মা অ্যাক্ট, এই সম্পর্কে একেবারে ওয়াকিবহাল নন। যারা ওয়াকিবহাল, 1% লোক যদি ওয়াকিবহাল হয়, 18 কোটি মানুষের 1% লোক ধরুন ওয়াকিবহাল, কিন্তু তাদের একটা বিরাট অংশ ক্ষমতা লোভী বা ক্ষমতা থেকে তারা নিজেদেরকে দূরে রাখতে চায়, দে আর নট অ্যাক্টিং, তারা অ্যাক্ট করছে। যাদের হাতে ক্ষমতা আছে, আমাদের দেশে আসলে সামনে টাকা টুকে ফেলে দিলে স্বার্থ ফিরে দিলে খুব অল্প লোক আছে যে দেশমাতৃকের টানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কথাগুলো আত্মাহুতি দেওয়ার মতো আমাদের দেশে আসলে খুব অল্প লোক আছে। আমরা যদি খুব আবেগপ্রবণ হয়ে যাই তখন জাতীয় সঙ্গীত গিয়ে আমরা খুব গান গাই, একটু পরে যদি জিজ্ঞেস করে ভাই আপনি তখন জাতীয় সঙ্গীত গিয়েছেন আর কেঁদেছেন, আপনি কেন কাঁদলেন? আমি জানি না, আমি কেন কেঁদেছি আমি সেটা জানি না। তো এই আমাদের আবেগে আমরা অনেক কাজকর্ম করি, কিন্তু আমরা চিন্তা ভাবনা করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যে আমরা এই কাজটা করবোই, যেভাবে ক্ষুদিরাম করেছিলেন, মাস্টারদা সূর্য সেন করেছিলেন, ওইরকম লোক আমাদের দেশে খুবই অল্প। ফলে এই অর্থনীতি নিয়ে, উদীয়মান অর্থনীতি নিয়ে, আমাদের স্ট্রাকচারাল ডিজাইন নিয়ে আমেরিকার যদি কোনো প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে, সেটা নিয়ে তারা কি কি কাজকর্ম করছেন ওটা ইভ্যালুয়েট করে জনমত সৃষ্টি করে জনগণ অ্যাক্ট করবে বা রিয়াক্ট করবে, ওই অবস্থা আমরা এখনো পৌঁছিনি। এবং এখানে দেখেন যে আমাদের অলমোস্ট সবাই আমরা নামকা অবস্থায় কিছু প্রতিবাদ করছি, আর বেশিরভাগ লোক আমরা এই রাজনীতির যে দৈনন্দিন কর্মকাণ্ড এগুলো নিয়ে উত্তেজনা দেখাচ্ছি, ইলেকশন কবে হবে, কে ক্ষমতার ইত্যাদি নিয়ে। কিন্তু যারা এই কাজগুলো বাস্তবায়ন করতে এসেছেন বা করবেন, যদি কিছু থেকে থাকে, সেটা ডিপ স্টেট পলিসি বলেন, আমেরিকার বাণিজ্য নীতি বলেন, আমেরিকার পলিটিক্যাল এজেন্ডা বলেন, বার্মা অ্যাক্ট বলেন, তো তারা তাদের কাজ কিন্তু সমান তালে চালিয়ে যাচ্ছে। এর কারণ হলো আমরা সবাই রিয়াক্ট করছি, তারা কিন্তু অ্যাক্টই করছে না। ওই বিষয়গুলো নিয়ে আপনি দেখবেন তারা তাদের মতো কাজ করে যাচ্ছে, সিদ্ধান্ত নিচ্ছে, কাজ করছে, এবং একটার পর একটা সিদ্ধান্ত তারা নিয়ে যাচ্ছে। আর অন্যদিকে আমরা শুধুমাত্র শব্দ করছি, বিরক্তি জানাচ্ছি, বড় বড় কথা হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমরা আসলে কিছুই করতে পারছি না। এবং রাজনৈতিক দলগুলো এটা নিয়ে কোনো রকম কথাবার্তা বলছে না এখন। তারা ওই নির্বাচন, গণভোট বা ক্ষমতায় কে যাবে এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত বলেই কি তারা আসলে এদিকে যাচ্ছে না, নাকি তারা আসলে মানে তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হচ্ছে না? তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় না, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় না, এবং এটা গুরুত্ব কেন তাদের জন্য দিবে এটাও কোনো কারণ নেই। চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ড হ্যান্ডেল করলো না বাংলাদেশের শ্রমিক কর্মচারী ওয়েলফেয়ার তারা করলো, এটা নিয়ে আবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ করলো, নেভি করলো, এতে নিয়ে তাদের কিছু আসে যায় না। বরং এই রাজনীতিবিদদের মধ্যে যারা ঘুষ খায়, দুর্নীতি করে,
তারা বরং বিদেশি যারা লোকজন আছে তাদের সাথে যদি কোনো লেনদেন হয়, এবং বিদেশি যারা লোকজন আছে তারা মানে বাংলাদেশের যে সমস্ত লোকজন জিলাপি খাওয়ায়, আমিটি খাওয়ায়, তারা আরো ভালো ভালো জিনিস দেয়। তো তারা নিরাপদে সুন্দর মতো জায়গায় তারা পৌঁছে দেবে, কাকপক্ষীয় টের পাবে না যারা ঘুষ খেতে চায়। কাজেই এরকম বাংলাদেশে তো এরশাদের জমানাতে তখন 2200 কোটি টাকা, 2200 কোটি টাকা ব্যয় করে, যে তখন এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট ইনভেস্টমেন্ট ছিল কাকপো, কর্ণফুলী ইউরিয়া ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি করা হলো। তো এরশাদ সাহেব সেটা করেছিলেন। মারুবানি কর্পোরেশন একটা বিরাট ইনভেস্টমেন্ট ছিল ওই সময়টাতে, ওআইসি কর্পোরেশন একটা বিরাট ইনভেস্টমেন্ট ছিল। এখন এখন যদি আপনি 2 লক্ষ কোটি টাকা ধরেন, 2 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট ইকুইভ্যালেন্ট তখন 2000 কোটি টাকার ইনভেস্টমেন্ট সেই ওই জমানাতে 80-র দশক। তো সেটা হয়েছে, এবং সেটার ফলে আমাদের রাষ্ট্রীয় খাত থেকে যা ইনভেস্টমেন্ট হয়েছে তার মোর দ্যান 200 টাইমস শুধু আমরা গ্যাস 200 টাইমস শুধু গ্যাস পুড়িয়ে সারখার করে দিয়েছি। ইনভেস্টমেন্ট হয়েছে ধরেন 2000 কোটি টাকা। তো সেখানে আপনি 100 টাইমস শুধুমাত্র আমাদের যে রেটে তাদেরকে গ্যাস দেওয়া হয়, যদি আজকের দিনে গ্যাসের মূল্য ধরেন তাহলে দেখবেন অ্যাটলিস্ট 2 লক্ষ কোটি টাকা এই রাষ্ট্রের সাবসিডি গেছে এই কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিতে। তো আমরা তো এটা নিয়ে এখন পর্যন্ত আমরা চিন্তাই করছি না। আচ্ছা, এটা একটা অতীত ঘটনা, কিন্তু এটি যেটি হতে যাচ্ছে সেটা কি আপনি কি মনে করছেন? এই যে ডেনমার্ক ভিত্তিক কোম্পানি, তাদের সঙ্গে 30 বছরের কনসেশন চুক্তি হচ্ছে লালদিয়ার কন্টেইনার টার্মিনাল প্রকল্প নিয়ে, এটি আসলে কেমন হচ্ছে ছোট্ট করে যদি বোঝার মতো করে বলেন। না, এটা যদি প্রথমত হলো যে এপি মলার পৃথিবীর সবচেয়ে বড় শিপিং কোম্পানি, এবং গ্লোবাল ট্রেডের অলমোস্ট 60% তারা এখন ওন করে। আমেরিকাতে শিপিং কোম্পানি সবচেয়ে বড় শিপিং কোম্পানি আমেরিকান প্রেসিডেন্টস লাইন, তারপরে সিঙ্গাপুর নেপসন ওরিয়েন্ট লাইন। তো সিঙ্গাপুরের যে কোম্পানি এনওএল, এরা আমেরিকান প্রেসিডেন্টস লাইন কিনে নিয়েছে। তো এই দুটো মানে এনওএল এবং এপিএল, এই দুটো কোম্পানি ছাড়া পৃথিবীর অন্য কোনো কোম্পানি এদের মানে প্রতিদ্বন্দ্বী নেই। এক সিটিয়ে তারা ব্যবসা করেছে, তারা ব্রিটিশ কোম্পানিকে কিনে নিয়েছে, পিএনও নেডলারকে কিনে নিয়েছে। তারা যত পৃথিবীর মানে যত বড় বড় তাদের প্রতিদ্বন্দ্বী আছে, মানে এদের মতো অ্যারোগ্যান্ট ব্যবসায়ী শিপিং সেক্টর পৃথিবীতে নেই। 1-2 নম্বর হলো যে এখানে তাদের যে ক্ষমতাটা, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, তারপর শেষে যে সুইডেন, এই দেশগুলোকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, এবং এদের ইকোনমি অলমোস্ট সেম ইকোনমি। ফলে ওই নরওয়ের যে টেলিনর কোম্পানি, তো সেই টেলিনর কোম্পানির সাথে স্ক্যান্ডিনেভিয়ান সব সরকারের একটা ভালো সম্পর্ক আছে। আবার এপি মলার যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবে, এর সঙ্গে নোবেল কমিটি, ওই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির সমস্ত সরকারের সর্বোচ্চ পর্যায়ে, আপনি চিন্তা করেন $900 মিলিয়ন, ইটস নট এ ম্যাটার অফ জোক, মানে এর সঙ্গে পুরো ইউরোপীয় ইউনিয়ন জড়িত। শুধুমাত্র মানে এটা যদি ডেনমার্কের হতো তা না, ডেনমার্কের এই ঘটনার সাথে পুরো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির অর্থনীতি, রাজনীতি জড়িত, তার সঙ্গে সঙ্গে আবার ইউরোপীয় ইউনিয়নের রাজনীতি জড়িত, তার সঙ্গে সঙ্গে আবার আমেরিকার রাজনীতি জড়িত। ফলে এই জিনিসগুলো যারা করেছে তারা তো করে ফেলেছে। একটা ফর্মালি যত কাজ আছে এখন তো ওই ঘটনা অতীত, মানে ওই যে কাপকোর মতো একটা পাস্ট ঘটনা, কাজ তো ঘটানো হয়ে গেছে, ডিপি ওয়ার্ল্ডের সাথে ঘটনা তো হয়ে গেছে। এখন এটা কেবলমাত্র বাধা দিতে পারতো বিএনপি এবং জামাত, যেভাবে মমতা ব্যানার্জি টাটার ইনভেস্টমেন্টকে বাধা দিয়েছিল সেই সিঙ্গুরে, পশ্চিমবঙ্গে। আবার আমরা বাংলাদেশে টাটার কিন্তু আসলে বাধা দিল না, বিএনপি জামাত দিতে পারতো কিন্তু দিল না। তাতে আসলে যদি এটা একটু বুঝতে চাই সাধারণ মানুষ, একদম মানে সোজা বাংলায়, এতে কি আমাদের জন্য ভালো হচ্ছে নাকি এটা আমাদের জন্য কোনো খারাপ কনসিকুয়েন্স বয়ে আনবে? যদি আমরা তাদের সাথে ভালো নেগোসিয়েশন করতে পারি, এটা নিঃসন্দেহে আমাদের জন্য ভালো, যদি সরকার থেকে সুশাসন থাকে, জাস্ট লাইক সিঙ্গাপুর, জাস্ট লাইক দুবাই। তো সেখানে তো 100% বিদেশি ইনভেস্টমেন্ট করতে পারলে ভালো। আর যদি আমরা সেটা করতে না পারি তাহলে এটা আমাদের জন্য শ্রীলঙ্কার মতো গলার কাটা হবে। অর্থাৎ শ্রীলঙ্কাতে যেভাবে চীন ইনভেস্টমেন্ট করেছে, তারপরে আফ্রিকার অনেক দেশগুলোতে ইনভেস্টমেন্ট করেছে, পরবর্তীতে সেই লোন দিতে তারা ব্যর্থ হয়েছে বা ব্যবসা দিতে পারেনি, রাষ্ট্রকে সেই দায়িত্ব নিতে হয়েছে। আমাদের দেশের যে তারা যে ইনভেস্টমেন্টটা করছে $900 মিলিয়ন, এটার গ্যারান্টার হবে রাষ্ট্র। একেবারে লিখে রাখেন, এটা কোনো প্রাইভেট হবে না, এটা গ্যারান্টার রাষ্ট্র। যে কোনো কারণে যদি কোনো পলিটিক্যাল কারণে কোনো কারণে তাদের ইনভেস্টমেন্ট হয়, রাষ্ট্র যদি তাকে প্রোটেকশন দিতে না পারে, লায়াবিলিটিস রাষ্ট্রকে বহন করতে, এবং এটা মানে আপনাকে বুঝতে হবে
যে রাষ্ট্র এখানে গ্যারান্টার হচ্ছে। এই যে আচ্ছা। আমরা এত চেষ্টা মানে করে আদানিকে তাদের জন্য দিতে পারছি। বা তাদের ইনভেস্টমেন্ট তারা সেটাতে ক্ষতিগ্রস্ত হবে না। যদির উপর মানে যদি আছে আমাদের জন্য। আমরা লাভবান হব না ক্ষতিগ্রস্ত হব সেটি আসলে মানে রিস্কটা আমাদের উপর। যেটি আপনার কথা আমি বুঝতে পারছি যদি ভুল না বুঝি। একটু মানে আরেকটু শেষ করি যে এই ঘোষণাপত্রের আগে পরে যেই বিষয়গুলো হচ্ছে রাজনৈতিক দলগুলো যেমন এই আলোচনাটা চলছে যে বিএনপি আসলে যে এই যে তাওয়া গরম চলছে বা এত আঙ্গুল বাঁকা করার হুমকি ধামকি ইত্যাদি বা এনসিপিও মাঠে নানান রকম হুমকি ধামকি নিয়ে আছে আসলে এগুলো হচ্ছে বিএনপিকে আসন সমঝোতায় চাপ দেওয়ার জন্য এইরকম একটা আলোচনা গণমাধ্যমে আছে। আমি দেখছিলাম মুজিবুর রহমান মঞ্জু তিনি বলছেন এবি পার্টির সভাপতি তিনি বলছেন ৩০০ আসনের মধ্যে ১৫০ আসনে আপনারা মানে বিএনপি আওয়ামী লীগ আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করুক আর ১০০টা আসন বাকি বিএনপি ১০০টা জামাত ৫০টা আর বাকি ১৫০টা আসন সবার জন্য উন্মুক্ত। আপনার কাছে এই প্রস্তাব কেমন মনে হয়? না, এটা আসলে একটা মস্করা করেছেন উনি, একটা স্যাটায়ার করেছেন এবং ঠিকই আছে। আমাদের দেশে যত বড় বড় লোকজন আছে নর্মাল চরিত্র হলে ক্ষমতায় থাকলে বড় বড় কথা বলে আর ক্ষমতা চলে গেলে ইঁদুরের গর্ত খুঁজে যে কোথায় মানে পালানো যায়। এটা বাস্তবতা। ২ নম্বর হলো যে আমরা যা কিছুই করি না কেন আমাদের সবকিছুর পিছনে একটা অর্থ যোগ থাকে। টাকা হলে আমরা এক ধরনের কথা বলি, টাকা না পেলে আমরা এক ধরনের কথা বলি। এরপর ক্ষমতা পেলে এক ধরনের কথা বলি, ক্ষমতা না পেলে এক ধরনের কথা বলি। আবার আপনি টাকা পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন, কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা সুখে আছে, এটা আপনাকে ভূতে কিলাতে থাকে, মেজাজ গরম হয়ে যায়। আমি ভালো আছি কিন্তু ও কেন এত ভালো আছে। তো এই যে রাজনীতির যে অঙ্গন, সেই অঙ্গনে নীতি এবং আদর্শ বলতে যা কিছু বোঝায়, আইডিওলজি বলতে যা কিছু বোঝায়, দেশের কল্যাণ, দেশমাতৃকার কল্যাণের জন্য সবাই কাজকর্ম করছে, এটা আসলে হয় না। রাজনীতিতে এই জিনিসগুলো নাই। ফলে এখানে ওই যে আসন সমঝোতা ১৫০ আসন না হোক, ১০০ আসন হোক, এটার জন্য যে পর্দার আড়ালে নেগোসিয়েশন হচ্ছে না, আমি এটা বলতে পারছি না। এটা হয়তো হচ্ছে এবং আরো খারাপ ভাবে হচ্ছে। তবে এখানে একটা ব্যাপার হলো যে আমি দামির নির্বাচন যদি গ্রহণযোগ্য হতো এবং সাস্টেন করতো তাহলে ২০২৪ সনের এটা ছিল সবচেয়ে শান্তিপূর্ণ, নিরুত্তাপ, নিরুদ্রব এবং কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এখন আওয়ামী লীগের যতটুকু ক্ষমতা আছে এইটুকু ক্ষমতা, প্রতিরোধ ক্ষমতা ২০২৪ সনে বিএনপি বা জামাতের ছিল না। কিন্তু তারা যে অনৈতিক কাজটি করেছে সেই অনৈতিক কাজটা তারা বহন করতে পারে। মানে ২০১৪ ২০১৮ যে নির্বাচন, এটা ২৪ এসে পচে গলে মানুষের মনে এমন একটা বিক্ষুব্ধ তৈরি করে ফেলেছে যেটার ভার, দুর্গন্ধ এই জাতি নিতে পারেনি। আবার এসে যদি ২০২৬ সনে ওইরকম একটা সমঝোতা রাজনীতি হয়, আমি ডামি সবাই, বিএনপি পাবে ১৫০, আওয়ামী লীগের কিছু লোককে গোপনে গোপনে ৫০-৬০ সিট দিয়ে দেওয়া হলো, একটা রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করা হলো, মানে এটা কৃত্রিম, এর মধ্যে কোনো অরিজিনালিটি নাই। তারপরে জামাতকে ৩০-৩৫টি দেওয়া হলো। এই সমঝোতার জিনিসগুলো হবে না। এটা বরং যারা এই চেষ্টা করবে তারা সমূলে মানে যাকে বলে বিনাশ হবে, রীতিমতো অপমানিত হবে, লাঞ্ছিত হবে এবং তাদের যতটুকু রাজনৈতিক সম্ভাবনা এখনো আছে এটাও নষ্ট হয়ে যাবে। এখানে আসলে একটা ফেয়ার কম্পিটিশন করতে হবে এবং সেই ফেয়ার কম্পিটিশনে যারা আসে জনগণের ভোটে তাদের সুযোগ করে দিতে হবে। একমাত্র বর্তমান যে সংকটগুলো আছে এখানে জাস্টিস, ট্রান্সপারেন্সি অ্যান্ড ফেয়ার, এর বাইরে অন্য কোনো কিছু করলে আপনি এখানে সাস্টেনই করতে পারবেন। কিন্তু এর বাইরে অনেক কিছুই যেটি আপনিও বলছিলেন যে হচ্ছে না সেটি বলা যায় না মানে অনেক আলোচনা চলছে। মাথাটা মাথাটা ঘোরাচ্ছে, মাথাটা শেষ করতে হবে আর কি। আচ্ছা আর আমি যে উঠছি তো সেই রাত্রি আচ্ছা ৩:৩০টায়, হুম কথা বলতে আর খুব মানে মাথা ঘোরাচ্ছে, আমি কি আর পড়ে যাওয়ার পাঁচ মতো ছয় মিনিট অবস্থা। করতে পারি? হ্যাঁ, ৫-৬ মিনিট করে আচ্ছা শেষ করবো। ওকে শেষ করে ফেলি যে মানে প্রধান উপদেষ্টা বলছেন যে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে তাছাড়া মহাবিপদ সংকেত দেখতে পাচ্ছেন। আপনি কি বিপদ সংকেত দেখেন? কয় নাম্বার বিপদ সংকেত মনে হয়? এটা তো এখনই বিপদ সংকেত দেখতে পারি না, কিন্তু আমরা সবাই বিপদের মধ্যে আছি। এটা ১০ নম্বর মহাবিপদ সংকেত, এরপর আর বিপদ হয় না। মানে রাজনীতিতে এখন বাংলাদেশ যে অবস্থা হাতে আছে এর সে বিপদ না। এর কারণ হলো যে পর্দার আড়ালে প্রত্যেকটা লোক তাদের হাত পাকাচ্ছে প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য। যে পরিমাণ ক্রোধ, যে পরিমাণ জিঘাংসা, প্রতিহিংসা, রাজনৈতিক দলগুলো তাদের প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য শুধু অপেক্ষা করছে। ইচ অ্যান্ড এভরিবডি এইরকম ক্রোধ আমি আমার জীবনে, আমি বিশ্বাস করে 1974 থেকে এ পর্যন্ত আমি স্পষ্ট সব কাহিনী বলে দিতে পারি এবং আমি যা দেখেছি আমার মুখস্থ আছে। তো 74 দুর্ভিক্ষের সময়ও এরকম ছিল না। মানুষ রাগ হয়ে আছে, এত রাগ হয়ে আছে, এত ক্রোধান্বিত হয়ে আছে, তারা যে আপনি 10 কেবলমাত্র নাম্বার বিপদ সংকেত দেখতে পাচ্ছেন।
মানে এরপরে তার পরিণতি 10 নাম্বার বিপদ সংকেত দেখতে পাচ্ছেন আপনি। মানে আর দুটো প্রশ্ন আপনি ওই যে মানে একটু আওয়ামী লীগ প্রসঙ্গে একটু প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে সম্প্রতি আমরা তার সাবেক প্রধানমন্ত্রীর অনেকগুলো ইন্টারভিউ দেখতে পাচ্ছি আন্তর্জাতিক গণমাধ্যমে। তিনি মানে লিডারশিপ, আলটিমেট লিডারশিপ রেসপন্সিবিলিটি নিচ্ছেন। তিনি সাউথ চায়না মর্নিং পোস্টকে দেয়া ইন্টারভিউতে তিনি বলছেন তিনি অনুসূচিত অপ্রয়োজনীয় রক্তপাত এটার তিনি একটা দায় নিচ্ছেন। আপনার কি মনে হয়, মানে আমরা এতদিন ধরে শুনেছি তিনি অনুশোচনা নাই, কোনো অনুশোচনা নাই, এটা কি কোনো ইন্ডিকেশন দিচ্ছেন তিনি কি একটু মোড় পরিবর্তন করছে আওয়ামী লীগ? এটা মানে আওয়ামী লীগের জন্য খুব ভালো, কিন্তু আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তাদের জন্য একটা অশনির সংকেত। 10 নম্বর মহাবিবর্ষণ। আচ্ছা। সাউথ চায়না মর্নিং পোস্টে তার যে সাক্ষাৎকার, এর সঙ্গে সিনহুয়া মানে ওখানকার যে বার্তা সংস্থা আছে, সরকারি বার্তা সংস্থা, তাদের সংযোগ আছে। এর সঙ্গে চায়না গভর্নমেন্ট এবং কমিউনিস্ট পার্টির সংযোগ আছে। আদারওয়াইজ এই পত্রিকাতে তার সাক্ষাৎকার ছাপা হতো। তো এটা যারা খলিলুর রহমান সাহেব আছেন, পররাষ্ট্র উপদেষ্টা আছেন, তারা খুব ভালো করে বুঝেন যে এখানে হোয়াট ডাজ ইট মিন। আর 2 নম্বর হলো শেখ হাসিনার যে ক্যারেক্টারিস্টিক, সেই ক্যারেক্টারিস্টিক তাকে যদি মেরেও ফেলা হতো তিনি এই কথাগুলো বলতেন না। সামহাও তাকে কনভিন্স করা হয়েছে যে আপনার এই কথাগুলো বলা উচিত। ইট ওয়াজ ওয়েল ডিজাইনড, ওয়েল ম্যানার্ড, ওয়েল প্রেজেন্টেশন, ওয়েল রিটেন, সবকিছু করে এই যে মানে যে সাক্ষাৎকারগুলো ছাপা হচ্ছে, কেউ না কেউ দেশি বিদেশি বন্ধু আওয়ামী লীগে তারা এই সাক্ষাৎকারগুলো ম্যানেজ করে দিচ্ছে। তারপরে এই সাক্ষাৎকারগুলো প্রশ্নগুলো তৈরি করা, এগুলোর উত্তরগুলো তৈরি করা, এবং শুধুমাত্র এখানে শেখ হাসিনার নামটা ব্যবহৃত হয়েছে। কাজেই এই ঘটনার সঙ্গে অনেক বড় বড় শক্তি জড়িত আছে। যদি মনে করে যে বাংলাদেশে কোনো বিদেশি শক্তি আপনাকে ক্ষমতা আনতে পারে, ক্ষমতায় বসাতে পারে, বা ক্ষমতা থেকে আপনাকে বাদ দিয়ে দিতে পারে, এটা যদি আপনি বিলিভ করেন, তাহলে এটা আপনার জন্য 10 নম্বর মহাবিকর্ষণ। জি, মানে স্পষ্ট, তারপরে অস্পষ্টতা রয়ে গেল। শেষ প্রশ্ন, আপনি হচ্ছে মানে আবারও সেই মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষণা সম্পর্কে একটু জানি যে গণভোট হবে 4টা বিষয়ে, একটি প্রশ্ন একটি উত্তর। সেই বিষয়ের পেটের মধ্যে আবার অনেকগুলো বিষয় আছে। আপনি একজন সাবেক এমপি, আপনি রাজনীতিক, আপনি ব্যবসায়ী, সাংবাদিক, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অনেকগুলো পরিচয় আপনার একই অঙ্গে। সেখান থেকে আপনি এই পুরো বিষয়টাতে হ্যাঁ আর না এর মধ্যে আপনি আসলে কোনটা চুজ করতেন বা করবেন, বা কোনটা করা উচিত বলে আপনার মনে হয়? আমি আসলে হানা ভোট দিতেই যাব। এটা ঝামেলা, এটা ফাঁকিবাজি। এখানে আসলে যন্ত্রণা হবে এই ভোটই দিতে। মানে এখন যে অবস্থা, আমি তো এই হানা ভোট এটা দরকারই নেই। আই বিলিভ সো এবং আই আন্ডারস্ট্যান্ড সো যে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটের এটা একটা ঝামেলা, এটা করাটা ঠিক হবে। এটা বিএনপির মতো দল তাদের ব্যাকবোন সোজা করে বলা উচিত ছিল যে এটা অন্যায়, কিন্তু তারা নতজানু এটা স্বীকার করে নিয়েছে। ফলে এটা হবে না, ঝামেলা লেগে যাবে। 2 নম্বর হলো যে এখানে যে জাতীয় নির্বাচনের বিষয়টা, জাতীয় নির্বাচন তো এই যে এখন 15 তারিখ পর্যন্ত, যদি ডিসেম্বরের 15 তারিখের মধ্যে ঘোষণা করা হয়, আমি তো বললাম যে এভরি মোমেন্ট, প্রতিটি মুহূর্ত এবং এভরি মিনিট অ্যান্ড এভরি আওয়ার আমাদের দেশের সব কিছু ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে উই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং আফটার 1 আওয়ার। কি ঘটতেছে আফটার 1 আওয়ার। এই যে আমি আপনার সাথে এখন একেবারে যখন শুরু করেছিলাম তখন ভোররাত্রি, আর এখন দেখেন পিছনে একটু তাকিয়ে দেখেন ব্যাকগ্রাউন্ডে সূর্যের আলো আসেনি, কিন্তু সেই সকালের যে আভা প্রকৃতি দেখা যাচ্ছে, আলো ফুটেছে। কিন্তু আমি সামাজিক মাধ্যমে গিয়ে দেখবো যেমন অদ্ভুত 3-4টে ঘটনা এই 1-1.5 ঘন্টার আপনার সঙ্গে আছি, যা কিছু ঘটেছে, যা হয়তো আমার এই যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো সিদ্ধান্ত পরিবর্তন করে দিতে পারে। দিস ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। তো যার জন্য আমরা শুধুমাত্র চলমান অবস্থা নিয়ে বলতে পারি, আগামীকাল কি হবে এটা মানে এই বাংলাদেশে কেউ জানে না, ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনিও জানেন না যে তিনি যা